এ যেন হুবহু মন্দির নগরী বিষ্ণুপুরের অনুরূপ এক গ্রাম। যেখানে রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার মন্দির। বাংলার ইতিহাসের মন্দির নগরীর অসাধারণ স্থাপত্যশৈলীর এক অফুরন্ত ভাণ্ডার। রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যশৈলী, রামকৃষ্ণ আশ্রম মঠ এবং প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যা নিমেষেই চোখের সহ মনের সমস্ত ক্লান্তিকে এক ঝটকায় দূর করে দেবে। সপ্তাহ শেষে পরিবার পরিজনদের সাথে একদিনের ঝটিকা সফরে এই আঁটপুর সহ রাজবল হাট ভ্রমণ খুবই সুন্দর একটি পছন্দ। আগের পর্বে আমরা এই স্থানে আসার পদ্ধতি বর্ণনা করেছি, তাই যারা এই পর্ব থেকে আমাদের দেখতে শুরু করেছো তারা অতি অবশ্যই আমাদের এর আগের পর্বটি দেখে এসো, তাহলেই আরও ভালোভাবে তোমরা আমাদের সাথে এই পর্বে একত্র হতে পারবে। না খাও বাবাই, খাও খাও বাবাই, বাবাই কি খাচ্ছো? নমস্কার বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছো আমরা এখান থেকে কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম, মানে মা রাজবল্লভী মায়ের মন্দির থেকে ভিডিওটা শেষ করেছিলাম। আবার এই পর্বে কিন্তু শুরু করছি এই মা রাজবল্লভী মায়ের যে বাইরের এক্সিট গেট রয়েছে সেই গেট থেকে, কারণ এবারে কিন্তু আমরা এই রাজবল্লভী মায়ের মন্দির থেকে বেরিয়ে এই আশেপাশে যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা এবার এক্সপ্লোর করবো। আর এখানে সব থেকে কাছে যে ঘোরার জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আঁটপুর, মানে আঁটপুর রামকৃষ্ণ মিশন, যেটা বেলুড়ের সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে। সেই আঁটপুর রামকৃষ্ণ মিশনে গিয়ে আমরা এখন সেখানে যাব এবং সেখানে যে টেরাকোটার কাজের, যে বিষ্ণুপুরের মতো টেরাকোটার কাজের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো গিয়ে ছোট ছোট মন্দিরগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করব। তাই তোমরা যারা এই ভিডিওটা থেকে আমাদেরকে দেখতে শুরু করেছো তাদেরকে অবশ্যই বলবো, এর আগের ভিডিও কিন্তু রাজবল্লভী মায়ের ভিডিওটা রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো। আর এবার চলো, এবার আস্তে আস্তে আমরা এই আঁটপুরে গিয়ে ওখানে গিয়ে যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই মিশনে গিয়ে আবার তোমাদেরকে ভিডিওটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরের পিছন থেকে বেরিয়ে মেন রোডে উঠে নিতে হবে বাঁ দিক। রাজবল্লভী মায়ের মন্দির থেকে আঁটপুরের দূরত্ব সড়কপথে মাত্র 6 কিলোমিটার। এই 6 কিলোমিটারের যাত্রাপথে প্রকৃতি যেন হাত বাড়িয়ে তোমাকে ছুঁতে চাইবে। গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজে মোড়া গাছপালা আর দিগন্ত বিস্তৃত ধানক্ষেত এই যাত্রাপথের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। 15 মিনিটের এই যাত্রাপথ কখন যে আঁটপুরের ঐতিহাসিক রামকৃষ্ণ মঠের সামনে নিয়ে চলে আসবে বোঝা বড়ই কঠিন। রামকৃষ্ণ মঠের সামনেই রয়েছে নিজেদের পার্সোনাল গাড়ি রাখার জায়গা। গাড়ি রেখে আমরা ঢুকে পড়লাম মঠের ভিতর। বাংলার লোকসংস্কৃতির ইতিহাস অনেকটাই সমৃদ্ধ হয়েছে বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেবদেবীর মন্দির সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। আর সেই দেবদেবীর মন্দিরকে কেন্দ্র করেই এই আঁটপুর, হুগলির রাজবলপুরের পাশেই রয়েছে এই আঁটপুর রামকৃষ্ণ মিশন মঠ, যেটি বেলুড় মঠেরই একটি পার্ট। আজকে আমরা সেই রামকৃষ্ণ মিশন মঠে রয়েছি আঁটপুরের। এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু তথ্য তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো, এবং তোমরা কিভাবে এই রামকৃষ্ণ মিশন মঠে আঁটপুরের আসবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের এই পর্বের আগের ভিডিওটা, মানে আমাদের রাজবল্লভী মায়ের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু দেখতে হবে। একদিনে আঁটপুর রাজবল্লভীর মায়ের মন্দির দর্শন, তবেই তোমরা এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেটা বুঝতে পারবে। চলো এখন আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আঁটপুরের রামকৃষ্ণ মিশন মঠ।
আসুন, ঢুকলেই আমরা দেখতে পাবো এই বাঁদিকে রয়েছে ধনী মণ্ডপ। সামনেই কিছুদিন আগেই দুর্গাপুজো গেছে, দুর্গা উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব। সেই উৎসবে কিন্তু ঠিক এই মণ্ডপটা, এই দুর্গা মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু মায়ের ধুমধাম করে আরাধনা হয়েছে। তারই কিন্তু কিছু প্রতিচ্ছবি এখনো ভেসে রয়েছে, যেমন এখানে এখনো রয়েছে প্যান্ডেল, সেই পুজোর প্যান্ডেলের বাঁশগুলি রয়েছে, এবং এটাই সেই দুর্গা মঞ্চ। এখানে মা দুর্গার সেই কাঠামোটা রয়েছে। 1894 সালে এখানে দুর্গাপূজা শুরু করেন মা সারদা দেবী। এখনও পর্যন্ত তা যথাযথ মর্যাদার সাথে অব্যাহত রয়েছে। প্রতি বছর অনুষ্ঠিত হয় ধুনী উৎসব। এই ধুনী মঞ্চে 1886 সালের 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ সহ মোট 9 জন সদস্য ধুনী জ্বালিয়ে নক্ষত্রঘোচিত আকাশের নিচে শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হয় এবং তারা অগ্নিশিখাকে সাক্ষী করে সংকল্প করে। তারপর তারা সংসার ত্যাগ করে। এই বিকেলের টাইমটা, মানে এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 3:50, এখন 3:50 বাজে, তো প্রায় বিকেল বলতে গেলে। এই বিকেলের টাইমে কিন্তু এই অদ্ভুত পরিবেশে আমাদের কিন্তু অসাধারণ লাগছে, মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে। এখানে এত শান্ত পরিবেশ, আর এই সমস্ত মঠ, মানে এই প্রেমানন্দ মহারাজের পৈতৃক ভিটে বাটি আর ধুনী মঞ্চ, যে টোটাল এরিয়াটা রয়েছে এত সুন্দর, ওয়েল অর্গানাইজড, আর এত সুন্দর লাগছে দেখতে, সেটা মুখে প্রকাশ করার মতো নয়। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আর একদিনের ট্যুরে একটা শান্ত নিরিবিলি পরিবেশের খোঁজ করছো, তারা কিন্তু সপ্তাহান্তে অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই ট্যুরটা কিন্তু করতে পারো। প্রথমে তোমরা রাজবল্লভী মায়ের দর্শন করবে, তারপরেই কিন্তু আঁটপুরের এই রামকৃষ্ণ মঠ। মণ্ডপ ছেড়ে আসলেই কিন্তু কিছুটা এলেই শ্রী শ্রীমা ও স্বামীজির ঘর রয়েছে দোতলায়, মানে এই পাশের এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটার এই দোতলায়, মানে হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে কিন্তু এই ঘরটি দর্শন করা যায়। উপরের এই ঘরে থাকতেন যুগের আচার্য পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ। সাথে মা সারদার শয়নকক্ষ। তিনি 2 বার এই কক্ষে অবস্থান করেন। প্রথমবার 1889 সালের 5ই ফেব্রুয়ারি এবং দ্বিতীয়বার 1894 সালের অক্টোবর মাসে। তারপর হঠাৎ চোখ পড়ল এই ছবিটির দিকে। হ্যাঁ, এই ছবিতে যে 9 জন সদস্য রয়েছে তারাই এই ধুনী মঞ্চে সন্ন্যাস গ্রহণ করেন। এই রামকৃষ্ণ মঠে আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই বিরাট বিরাট সাইজের কড়াগুলি, কারণ এই আঁটপুরের রামকৃষ্ণ মঠেও কিন্তু ভোগ, প্রতিদিনের ভোগ নিবারণ করা হয়। প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু এখানে ভোগ খায়। এটি হচ্ছে সেই, এখানে বসেই দর্শনার্থীরা ভোগ গ্রহণ করেন। এই মঠে ভোগ গ্রহণ করতে হলে ঠিক একদিন আগে স্বামীজিকে ফোনের মাধ্যমে তোমাদের নাম, ফোন নাম্বার এবং কতজনের ভোগ সেই ব্যাপারে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। মঠ থেকে বাইরে বের হলেই একটি পিচের রাস্তা পিছনের দিকে চলে যাচ্ছে।
সেই রাস্তা ধরে হেঁটে এলে প্রথমে দেখতে পাবে এই মঠের রাত্রিনিবাস। এই রাত্রিনিবাস বুক করতে হলেও কিছুদিন আগে নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করতে হয়। ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তারপর এই রাত্রিনিবাসের সামনের রাস্তা ধরে কিছুটা এলেই দেখতে পাবে বাবুরাম মহারাজের মামার বাড়ি, তার জন্মস্থান। সেই পুণ্যস্থানেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ, আটপুরের মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহটি স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মস্থানের ঠিক ওপরেই নির্মিত। মন্দিরের গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী মা সারদা দেবী, যুগের আচার্য স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রেমানন্দের ছবি প্রতিষ্ঠিত রয়েছে। তারপর এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা গেলেই দেখতে পাবে আটপুরের অন্যতম আকর্ষণ বাবুরাম মহারাজের মামার বাড়ি, অর্থাৎ আটপুরের জমিদার মিত্রবাটির রাধা গোবিন্দ জিউ মন্দির। আটপুরের রামকৃষ্ণ মঠ যতটাই বিখ্যাত, তার থেকে বেশি বিখ্যাত কিন্তু এই আটপুরের আমার পিছনে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির। সারা ভারতবর্ষের দ্বিতীয় সবথেকে বৃহৎ টেরাকোটার কাজযুক্ত এই মন্দির। এই মন্দিরটি প্রায় 100 ফুট উঁচু। বর্ধমান রাজের দেওয়ান মহাত্মা কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি গঠন করান। মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হয় 1786 খ্রিস্টাব্দে। মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য রয়েছে। মন্দিরের ভিতরের ইটগুলি গঙ্গামাটি ও গঙ্গা জলে তৈরি। মন্দিরটির চণ্ডী মণ্ডপ এবং দোল মঞ্চে কাঠের কারুকার্য রয়েছে। ভেতরে ছবি বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। রাধা গোবিন্দ জিউয়ের মূল মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে আরও 5টি শিব মন্দির। এগুলির নাম হল যথাক্রমে গঙ্গাধর, রামেশ্বর, বাণেশ্বর, জলেশ্বর, ফুলেশ্বর। এছাড়াও রয়েছে একটি দোলমঞ্চ। এই মন্দিরটির ঠিক সামনেই প্রায় 500 বছরেরও পুরানো একটি বকুল গাছ আছে। গাছটি বহু ইতিহাসের সাক্ষী। তাহলে আজকের মতো আমাদের আটপুর ভ্রমণ পর্ব এখানেই শেষ করছি। আর এই আটপুরে এসে একজন এখানকার সাধারণ পাবলিকের থেকে জানতে পারলাম যে এই আটপুর স্বামী প্রেমানন্দ মহারাজ যিনি ছিলেন, তার নিজস্ব বসত ভিটা যেটা রয়েছে, তার সাথে কিন্তু পাশে যেটা আমাদের সবথেকে বিখ্যাত মন্দিরটি রয়েছে, জিউ মন্দির, রাধা গোবিন্দের জিউ মন্দির, সেই মন্দিরটি কিন্তু তার মামার বাড়ির ভিটে, মানে মামার বাড়ির সম্পত্তি। তার মামার বাড়ি মিত্র বাড়ি। এই মিত্র বাড়ির যিনি রাজা ছিলেন, তিনিই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো এই আটপুর ভ্রমণ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড বি বং। টাটা। সবাই টাটা করে দাও। টাটা করে দাও। টাটা। ভিডিও টাটা হলো, বাড়ি এখনো যেতে হবে।